আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। শুধু দর্শক মণ্ডলী, প্রতিবারের মতো আজও আমি আপনাদের সামনে উপস্থিত হলাম C.Unity ইউটিউব চ্যানেল থেকে। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সালাম দেওয়ার সাথে সাথে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে দেশ বিদেশের সবাইকে ভালো থাকার, ভালো রাখার দোয়া রেখে আবার আজকে শুরু করছি। গতকাল যে ভয়াবহ ধরনের ভূমিকম্পের যে নাড়া সবাইকে হতচকিত করে দিয়েছে, আল্লাহ পাক আমাদেরকে যে ভয়াবহ দুর্যোগ দুর্বিপাক থেকে আল্লাহ পাককে রক্ষা করেছেন, সেজন্য মহান আল্লাহ পাকের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রতিদিনের মতো আজ আমাদের আলোচ্য বিষয়, একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আপনারা সবাই জানেন যে বাংলাদেশের বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, এই সরকারের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, তিনি 7 দেশীয় নিরাপত্তা উপদেষ্টাদের একটি মিটিংয়ে ভারতে গিয়েছিলেন। সেখানে তিনি সাংবাদিক সামনে অত্যন্ত জোর গলায় অত্যন্ত সুন্দর সাহসী ভাষণ দিয়েছেন। তিনি সেখানে বলেছেন যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কেউ যাতে হস্তক্ষেপ না করে, এই বিষয়ে তিনি সাবধান করে দিয়েছেন। আমি ডক্টর খলিলুর রহমানকে জাতির পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে বাহবা দিচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি গতকাল রাতে আমার ফেসবুক পেজ থেকে ছোট একটি পোস্ট দিয়েছিলাম যে ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিনিময়ে বাংলাদেশের কাছে ট্রানজিট চুক্তি পুনর্জীবন চাইতে পারে। ঠিক একই আমার যে আন্দাজ অনুমান, সেটি অন্যান্য বিভিন্ন ইউটিউবার, সামাজিক তথা সোশ্যাল মিডিয়ার সাথে যারা জড়িত আছেন, তাদের কথাবার্তা থেকে বেরিয়ে আসছে। আমি আপনাদের সামনে এ বিষয়ে একটু পিছনে থেকে কথা বলতে চাই। দেখুন, বাংলাদেশ প্রতিষ্ঠার পরে ভারত যে সকল সুযোগ সুবিধা বাংলাদেশ থেকে আদায় করে নিয়েছে একতরফা, কিন্তু বাংলাদেশে কিছুই দেয়নি। বাংলাদেশের সাথে যে গাদ্দারি, যে বেমানিগুলি ভারত করেছে, তার যদি ফিরিস্তি দেওয়া যায় এবং যদি এটা দিতে হয় এই ফিরিস্তিটা, তাহলে ভলিউম হয়ে যাবে। তো আমরা ওদিকে না গিয়ে আমি আমার এই ছোট্ট জীবনে যতটুকু দেখেছি, আমি সে বিষয়ে আপনাদের সামনে কিছুটা শেয়ার করছি। বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে তারা ভারত যে শেখ মুজিবুর রহমানকে তাদের বন্ধু ভাবত, সেই শেখ মুজিবুর রহমানের সাথে তারা প্রথম প্রতারণাটা করে বেরুবাড়ি এবং অঙ্গপত দহগ্রাম চুক্তির মাধ্যমে। দ্বিতীয় প্রতারণাটা করে ফারাক্কা চুক্তির মাধ্যমে। তারা বলেছিল যে ফারাক্কা যে বাঁধটা তারা দিয়েছে, সেই বাঁধটা দিয়েছে তারা আসলে পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য দিয়েছিল, কিন্তু পরে তারা বলতেছে যে এটা পরীক্ষামূলকভাবে চালু করা হবে 2 সপ্তাহ বা 3 সপ্তাহের জন্য। শেখ মুজিবুর রহমান অনুমোদন দিয়ে দিলেন, তিনি রাজি হয়ে গেলেন, কিন্তু সে যে শুরু হলো, আজও সেটার পরীক্ষা চলছে, টেস্ট চলছে। এইভাবে প্রতিটি ক্ষেত্রে যখনই বাংলাদেশের সাথে কোনো লেনদেন করেছে, বাংলাদেশকে তারা ঠকিয়েছে। তারপর বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলেন,
নিরাপত্তার ক্ষেত্রে বলেন, সীমান্ত হত্যা তো চলতেই আছে। পৃথিবীর এমন কোনো দেশ নাই যে দেশ অপর একটি দেশের প্রতিবেশী থেকে, সীমান্ত বাহিনী থেকে অপর একটি দেশের অধিবাসীরা এত হত্যাকাণ্ডের সম্মুখীন হয়। সেই হিসাবে বাংলাদেশের জনগণ, সীমান্তবর্তী জনগণ বিএসএফ কর্তৃক প্রতিনিয়ত নিহত হচ্ছে। যা হোক, আমি বলছিলাম যে ট্রানজিট কথা। এই ট্রানজিট বলেন, ট্রানশিপ বলেন, করিডোর বলেন, আসলে এগুলি ভারতের স্বার্থে, ভারতের সুবিধার জন্য বলা হয়। দেখুন, 21 বছর পরে 1996 সালে শেখ হাসিনা যখন প্রথমবারের মতো ক্ষমতায় আসে, আমরা তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র, আমাদের পরীক্ষা চলছিল। এই প্রথম বাংলাদেশে ট্রানজিট নামক শব্দটি রাজনৈতিক ময়দানে চর্চা শুরু হয়, এটা আলোচনা শুরু হয়। এর আগে বাংলাদেশে ট্রানজিটের বিষয়ে, ভারতকে বাংলাদেশের উপর দিয়ে রাস্তাঘাট দেওয়ার বিষয়ে, বন্দর দেওয়ার বিষয়ে, একতরফা ভারত থেকে বিদ্যুৎ আনার বিষয়ে বা অন্যান্য অনেক সুযোগ সুবিধা ভারতকে দেওয়ার বিষয়ে এই ধরনের কোনো আলোচনা বাংলাদেশের চর্চা কখনো হয়নি। শেখ হাসিনা 96 সালে আসার পরে প্রথম এই আলোচনাটা মাঠে আসে ভারতকে ট্রানজিট দেওয়ার বিষয়ে। ট্রানজিট তো নয়, এরপরে যখন ট্রানজিটের বিষয়ে যখন বাংলাদেশের মানুষ বুঝতে পারলো যে এটা সুবিধা, বাংলাদেশের কোনো উপকার নাই, শুধুমাত্র বাংলাদেশকে ব্যবহার করে ভারত একতরফা সুবিধা নিবে, তখন দেশের মানুষ প্রতিবাদে সোচ্চার হয়। এরপর সরকার বোল পাল্টিয়ে শেখ হাসিনা সরকারের মন্ত্রীরা বলতে থাকেন যে এটা ট্রানজিট তো না, এটা ট্রান্সশিপমেন্ট হবে। অর্থাৎ ট্রান্সশিপমেন্ট বলতে কি, এটারও আরেকটা ব্যাখ্যা তারা দাঁড় করায়। আসলে এটা ট্রানজিটও নয়, ট্রান্সশিপমেন্টও নয়, এটা হচ্ছে একটা করিডোর। করিডোর হলো ভারত তার পূর্ব অংশ থেকে পশ্চিম অংশে, পশ্চিম অংশ থেকে পূর্ব অংশে আসা যাওয়ার জন্য মাঝখান দিয়ে বাংলাদেশের উপর দিয়ে রাস্তা যায়। এটা হচ্ছে ভারতের ভাষায়, আর আমাদের দেশে ভারতের বন্ধুদের ভাষায় ট্রানজিট। কিন্তু বাংলাদেশের মানুষ যারা দেশকে ভালোবাসেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভালোবাসেন, যারা দেশের নিরাপত্তা নিয়ে চিন্তা করেন, তাদের কাছে এটা ট্রানজিটও নয়, ট্রান্সশিপমেন্টও নয়, তাদের কাছে হচ্ছে এইটা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হরণ করার সামিল, এটা রাষ্ট্রদ্রোহিতার সামিল। যা হোক, 96 সালে 5 বছর শেখ হাসিনা ক্ষমতা রইল। এরপর পরবর্তীতে 2001 ইলেকশনে বিএনপি জামাত জোট ক্ষমতায় আসলো, 4 দলীয় জোট। তাদের আমলে এটা অনেকটা ভারতের আশা নিয়ে কোনো আলোচনা আর হয়নি। এরপর ফখরুদ্দিনের সময় যখন হাসিনা আবার ক্ষমতায় আসে, ফখরুদ্দিনের নির্বাচনের মাধ্যমে, তারপর সে একতরফা, কোনো রাগঢাক নেই, একতরফা ভারতের সাথে চুক্তি করতে থাকে বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে। একটার পর একটা চুক্তি সে করে যায় ভারতের সাথে। তারাই ধারাবাহিকতায় চিটাগাং বন্দর, মংলা বন্দর, তারপরে রেল লাইন, বাস লাইন, করিডোর, নদী বন্দর, নদীতে একতরফা ভারতীয় জাহাজ চলাচলের সুবিধা দেওয়া, তারপর সীমান্ত মুক্ত করে দেওয়া, মানে এই শিক্ষা ব্যবস্থায় ভারতমুখী করে সাজানো, অর্থাৎ সকল দিক থেকেই বাংলাদেশকে ভারত নির্ভরশীল করে গেলে এমন এমন চুক্তি করেছে যে এগুলি মূলত রাষ্ট্রদ্রোহিতার সামিল, রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার সামিল। আপনারা জানেন যে দেশে প্রধানমন্ত্রী বা মন্ত্রী পরিষদের সদস্যগণ বা প্রেসিডেন্ট, তারা শপথ নিয়ে থাকেন সংবিধান অনুসারে। সেই সংবিধানে যে বলা আছে এবং শপথ বাক্যের মধ্যে বলা আছে, তিনি রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন, দেশকে অগ্রাধিকার দিবেন, দেশের স্বার্থকে অগ্রাধিকার দিবেন, নিজ জাতির আমানত রক্ষা করবেন। এই কথাগুলো শপথ বাক্যের মাঝে প্রধানমন্ত্রী সহ, মন্ত্রী পরিষদ সহ, প্রেসিডেন্ট সহ তাদেরকে পাঠ করানো হয়। শেখ হাসিনা এরকম শপথ নিয়েছিলেন, কিন্তু তিনি শপথ ভঙ্গ করেছেন। এখন জুলাই হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনার যে সহ তার স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ প্রধান সহ তাদের যে বিচার হয়েছে, সেটা আমি যাচ্ছি না, এটা আদালত রায় দিয়েছে। কিন্তু রাষ্ট্রের সাথে যারা গাদ্দারি করলেন,
রাষ্ট্রের সাথে যারা বেইমানি করেছেন, শপথ ভঙ্গ করেছেন, সেটার বিচার এখনো বাকি রয়ে গেছে। এই বাংলাদেশ আমাদের দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভৌগোলিক অবস্থানে অবস্থিত, এবং এই দেশের দীর্ঘ পরিক্রমায়ও একটি শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে উঠতে দেওয়া হয়নি। নিজেরাই বাংলাদেশের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীকে দুর্বল করে ফেলেছে মেরে। যা হোক, এখন বর্তমান ইন্টারিম সরকারের কাছে আমাদের আবেদন, শেখ হাসিনা ভারতের সাথে ট্রান্সশিপের নামে করিডোর দিয়া যে চুক্তিগুলি করেছে, সম্পূর্ণরূপে সব চুক্তিগুলি বাতিল করুন। কোনো অপেক্ষা নয়, এটা রাষ্ট্রের স্থায়িত্বের জন্য, রাষ্ট্রের নিরাপত্তার জন্য জরুরি। এক, সহজ কথায়, পরিষ্কার কথায়, টেকটাপ থেকে তেতুলিয়া পর্যন্ত, বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, বাংলাদেশের উপর দিয়ে ভারত বা অন্য কোনো দেশ পূবে পশ্চিমে, বাংলাদেশের পূর্ব অংশ থেকে পশ্চিম অংশে, পশ্চিম অংশ থেকে পূর্ব অংশে কোনো রোড কানেক্টিভিটি নিতে পারবে না। এটা দেওয়া যাবে না, এটা দিলে বাংলাদেশ টিকবে না। এটা সম্পূর্ণরূপে কোনো সরকার যদি দিয়ে, তাহলে তার পরিণতি শেখ হাসিনার থেকেও খারাপ হবে, সেটা বলে দিলাম। বাংলাদেশের জনগণ এটা মানবে না, কখনো এটা বরদাস্ত করবে না। আমাদের দেশ রক্ষার দায়িত্ব সশস্ত্র বাহিনীর সাথে সাথে দেশের জনগণেরও দায়িত্ব আছে। সুতরাং দেশ রক্ষার জন্য দেশের সশস্ত্র বাহিনী, রাজনীতিবিদ, আমলা, সাংবাদিক, বুদ্ধিজীবী, বড় বড় ব্যবসায়ী, দেশের জনগণ, শিক্ষাবিদ, ছাত্র থেকে আরম্ভ করে প্রত্যেকের দায়িত্ব পালন করতে হবে। আমাদের দেশকে রক্ষা করার আমাদের সবাই দায়িত্ব। সুতরাং ট্রান্সশিপমেন্টের নামে যে করিডোর দেওয়া হয়েছে তা বাতিল করতে হবে। চট্টগ্রাম বন্দরের সাথে একতরফা ব্যবহারে যে চুক্তি করে তা বাতিল করে দিতে হবে। এই কাজগুলো সম্পূর্ণরূপে রাষ্ট্রের বিরুদ্ধে গিয়েছে, বাংলাদেশ রাষ্ট্রের বিপক্ষে গিয়েছে, বাংলাদেশ রাষ্ট্রকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে। সুতরাং এটাকে পরিষ্কারভাবে এগুলি বন্ধ করতে হবে। হ্যাঁ, ট্রানজিট যদি হতে হয় তাহলে ন্যূনতম সার্কের কাঠামোয় হতে পারে। সার্কের যে আমাদের সার্ক আছে না, যেটা ভারত নিজে চক্রান্ত করে মেরে ফেলেছে, সেটাকে পুনর্জীবন করতে হবে। আর বর্তমানে আফগানিস্তানের সাথে তো ভারতের ভালো সম্পর্ক আছে। আমরা ট্রানজিটের মাধ্যমে আফগানিস্তান পর্যন্ত যেতে চাই, চায়নাকে এটাকে অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ বহুপক্ষীয় একটা কমিউনিকেশন কানেক্টিভিটি যদি তৈরি হয়, তখন সেটা বিবেচনা করা যেতে পারে। কিন্তু একতরফা ভারতের সাথে বাংলাদেশের কোনো ট্রান্সশিপমেন্ট বা করিডোর কোনো চুক্তি করা যাবে না। পরিষ্কার এই বিষয়টি বাংলাদেশের রাজনীতিবিদ থেকে সাধারণ জনগণ পর্যন্ত, রাষ্ট্রের কর্ণধার পর্যন্ত, প্রত্যেকের, নিরাপত্তা বাহিনী থেকে আরম্ভ করে সেনা, নৌ বিমান বাহিনী, দেশ রক্ষা বাহিনী, সবাইকে বিষয়টি মাথায় রাখতে হবে। আমি দেশের একজন নগণ্য নাগরিক হিসেবে আমি আমার সামান্য যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে বিষয়গুলো তুলে ধরলাম। আমার যে অ্যানালাইসিস, আমার যে বিচার বিশ্লেষণ, আমার ক্ষুদ্র জ্ঞানে যা ভালো মনে হয়েছে দেশের জন্যে, তা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।